সংবিধান পরিচালনার দায়িত্ব আমরা কাদের হাতে দিচ্ছি? নিশ্চিতভাবে অযোগ্য লোকেদের হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি বলেই আজকে আমাদের সংবিধান খাতরাতে হচ্ছে বা সংবিধানকে বাঁচাবার আমাদের আবার স্লোগান তুলতে হচ্ছে। আমরা যদি যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পারতাম, ব্যক্তি মিন্স দলের উপরে, তাহলে আমাদের এই কনভেনশন করার প্রয়োজনীয়তা থাকতো না। সেটা আপনি ভারতবর্ষের নিরিখে বলতে পারেন, আমাদের রাজ্যের নিরিখে দেখতে পারেন। আমাদের রাজ্য সরকার যেটা চলছে, সংখ্যালঘু আর আদিবাসীদের সব থেকে বেশি দরদি বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য না সংখ্যালঘুদের জন্য না আদিবাসীদের জন্য সেই অর্থে কোনো গঠনমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। প্রশ্ন উঠলে হয়তো বলতে পারেন ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা দিয়ে একটা জনগোষ্ঠীকে, একটা জাতিকে কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ঠিক একইভাবে আদিবাসী সমাজের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে বলতে পারে কোনো একটা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের সাথে একটু নৃত্য পরিবেশন করে দিলাম, এটাই নাকি আদিবাসীদের উন্নয়ন হয়ে যায়। কিন্তু 6 শিডিউলের ব্যাপারে যে রাইট আছে আদিবাসীদের, সেটা নিয়ে যখনই প্রশ্ন করা হয়, সেটা নিয়ে যখনই চর্চা করতে চাই, সে বিধানসভার মধ্যে হোক আর বিধানসভার বাইরে হোক, আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়। তো 6 শিডিউল থেকে শুরু করে, মাইনরিটিদের রাইট থেকে শুরু করে, আর্টিকেল 14, আর্টিকেল 15, 25, 26 থেকে সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল যদি আমরা সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে কর্তব্য, আমাদের দায়িত্ব নিতে হবে সকলকে, যে ওই সংবিধান পরিচালনার দায়িত্বে কাদেরকে আমরা পৌঁছে দেবো। আর এটা ক্ষেত্রে করতে গেলে, যেহেতু আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডার্সরা আছি, আমি মনে করি যারা যত বড় পার্টি তাদেরকে তত বিনয়ী হতে হবে, তাদেরকে তত আমাদের মতো ছোট পার্টিকে আঁকড়ে ধরে এই কাজটা করতে হবে। ন্যাশনাল কংগ্রেসে আছেন, আরো যারা আছেন, এখন আমি মূল বিষয়ে ফিরে আসি। আমরা এই যে আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন যারা আমরা এখানে সম্মিলিত হচ্ছি, এর প্রচেষ্টা আমরা বেশ কিছুদিন ধরেই আমরা শুরু করেছিলাম, যেটা আমরা নাম দিয়েছি সংবিধান রক্ষা মঞ্চ। তাদের একটা উদ্দেশ্য আমরা নিয়েছিলাম, যে প্রথম আমাদের ছিল যেটা, যে ওয়াকফ সংশোধনী আইন যেভাবে শুধু সংখ্যার জোর দেখিয়ে কেন্দ্র সরকার নিয়ে আসলো, তার কেন্দ্র সরকারের নিয়ে আসা বিলের বিরুদ্ধে যেভাবে লোকসভা এবং রাজ্যসভাতে বিরোধী দলের এমপিদের নিয়ে আসা যুক্তির কাছে তারা কিন্তু নাস্তে নাবুদ হয়েছিল, তারা উত্তর দিতে পারেনি। কিন্তু শুধুমাত্র সংখ্যার জোর দেখিয়ে সেটাকে বিল থেকে আইনে পরিণত করেছে। তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। তারপরেই এসেছিল মাইগ্রেন্ট লেবারদের উপরে বিভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার নেমে আসছে, সেখানে আমরা চর্চা করেছিলাম। পরে আমরা দেখতে লাগলাম শুধুমাত্র এটা একটা জনগোষ্ঠীকে দিয়ে এই যে আক্রমণ নেমে আসছে সংবিধানের উপরে, এটাকে রক্ষা করা যাবে না। সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন বিভিন্ন আমাদের সাথে জুড়েছে, আগামী দিনে তারা আরো বেশি ভাবে জুড়বে, যেটা প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে চলে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, কেউ যদি গেরুয়া পোশাক পরে থাকে, কারো মাথায় টুপি মুখে দাড়ি থাকলে ছেলে কি প্রোগ্রেসিভ হতে পারে না। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাদের মধ্যে যারা প্রোগ্রেসিভ, তাদেরকে আমরা আহ্বান করছি, তারাও আমাদের সাথে জুড়ছে, তারা একসাথে সংবিধান রক্ষার লড়াইয়ে, দেশ রক্ষার লড়াইয়ে তারা সামিল হতে চাইছে। তাই আমরা সংবিধান রক্ষা মঞ্চের পক্ষ থেকে এটা শুরু করেছিলাম। তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছি, তারা এগিয়ে এসেছে। তার একটা অংশ হিসাবে আজকে আমাদের সংবিধান বাঁচাও দেশ বাঁচাও আজ কনভেনশন। আমরা আগামী দিনে আদিবাসীদের 2006 সালে ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে 2023 সালে যে আইন করেছে, সেই আইনে ঠিক যেভাবে 2025-এর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত এনেছে, 2023-এ ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টেও আদিবাসীদের উপর আঘাত এনেছে, সেটাকেও আমরা ইনক্লুড করেছি। একসাথে হিন্দু মুসলিম নির্বিশেষে, দলিত আদিবাসী মুসলমান নির্বিশেষে এই সমস্ত কেন্দ্রের নিয়ে আসা যে সমস্ত অ্যামেন্ডমেন্ট বা নতুন যেগুলো আইন আনছে, যেগুলো জনসাধারণের বিপক্ষে যাচ্ছে, জনগোষ্ঠীর বিপক্ষে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করব, সে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমি আজকে নিশ্চিতভাবে ওয়াকফ নিয়ে কে বলেছে আমি জানি না, আমার আজ থেকে দেরি হয়েছে, আমি ক্ষমা প্রার্থী।
আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে গুটি কয়েক কথা বলবো। আমাদের যারা এমপি যারা ছিলেন পার্লামেন্টের উভয় পক্ষে, তারা যথেষ্ট বলেছেন। আইনি লড়াই চলছে, অনেকে মামলা করেছেন, আমিও মামলা করেছি। দেখুন, এই আইনের সংশোধনীগুলো এমন জায়গায় নিয়ে এসেছে, কিন্তু অবাক হয়ে যাচ্ছি এরা মানে কি মানসিকতা নিয়ে চলে। বলতে লাস্ট 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। এবার আমি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি কি নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছি, এর সার্টিফিকেটটা কি আমাকে দেবে? আমি তো ভেবে পাচ্ছি না। আমার সময় হলে আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ, তো কে কে আমাদের সার্টিফিকেটটা দেবে? কিন্তু আপনার ডেজিগনেশনে, সরি আপনার ডেফিনেশনে বলে দেয়নি যে এটা সংজ্ঞাটা হচ্ছে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা এটাই, যে দাঁড়িয়ে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোট আন কোট 1 মাস রোজা রাখতে হবে, হজে যেতে হবে, যাকাত ফিতরা দিতে হবে। এবারে কোন সংজ্ঞা বা ডেফিনেশন নাই, শুধুমাত্র লাস্ট 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আসতে হবে। তো আমার এখানে দাঁড়িয়ে প্রশ্ন, রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে, অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে তারা ধর্মের জন্য সম্পত্তি উৎসর্গ করার ক্ষেত্রে এই ধরনের কোন কি বাধ্যবাধকতা নিয়ে এসেছে? দেখলে দেখা যাবে। আমার ইচ্ছা যায় যদি আমি ইসলাম ধর্মের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, আল্লাহর রাস্তায় সম্পত্তি উৎসর্গ করতে চাই, তাহলে আমাকে 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কিন্তু ওটা কিভাবে থাকতে হবে সেটা বলা নয়, মানে এটা সম্পূর্ণ হবে ইন ফিউচার আমি আমার সম্পত্তি না ইসলাম ধর্মের জন্য উৎসর্গ করতে পারি। শুধু ইসলাম ধর্মের জন্য নয়, এর একটা ভুল ব্যাখ্যা আছে যে শুধু ওয়াকফ মানে আল্লাহ রাস্তায়। এটা যারা বলেন, আমি বলি তারা হয়তো সবটা বলে না। ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। একটা আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করে গেলাম, আমার ছেলেরা আমার পরবর্তীতে ওই সম্পত্তিটা বিক্রি করে দিতে পারে। একবার সম্পত্তি ওয়াকফ করা মানে অলওয়েজ ওয়াকফ, আর বিক্রি করতে পারবে না। আর একটা সম্পত্তি হচ্ছে আমি আমার সম্পত্তি আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, দুটো আছে। তো আমি আল্লাহ রাস্তাটাও দূরে রাখলাম, তাহলে আমি আমার ছেলের জন্য সম্পত্তি উৎসর্গ করতে পারবো না, সেই রাস্তাটাও মোদিজি আমাদের জন্য বন্ধ করছে। যদি আমি অন্য ধর্মের যাই, রিলিজিয়াস এন্ডোমেন্টের অন্যান্য ধর্মের, এই ধরনের কোনো প্রভিশন নাই। যেখানে সংবিধানের 14 নম্বর 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, কোন জায়গায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, জাত ধর্ম বর্ণ লিঙ্গের দেখে আলাদা বিচার করা হবে না বলা হচ্ছে, সেখানে মুসলিম সম্প্রদায় হওয়ার জন্য সম্পূর্ণরূপে তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো পার্লামেন্টের সেই সমস্ত এমপিদেরকে এবং সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা বলিষ্ঠ কণ্ঠে, সংখ্যায় কম হলেও যেভাবে যুক্তি তর্ক দিয়ে নাস্তে নাবুদ করেছে, পার্লামেন্টের কেন্দ্রীয় মন্ত্রী কপালে ঘাম বার করে ছেড়ে দিয়েছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমি বললে হয়তো বিশ্বাস করবেন না, ওই দিন কি আমার বাড়ির মানে ফ্যামিলি মানে আমার সাথে আমার মত পার্থক্য হয়ে যাচ্ছিল। বাড়ির ছোট ছেলে খাচ্ছি দাচ্ছি নাকি সব ঠিক দেখে লক্ষ্য রাখে, আমি তো লাইভ ফোন ধরেই বসে আছি, কে আমাদের বক্তারা কি বক্তব্য দিচ্ছে, ভাত দিয়ে কচি খেয়ে এবারে। আর আমার একটা কথা দুবার শুনতে একদম প্রচন্ড রাগ হয়, কিন্তু দীর্ঘক্ষণ খাচ্ছি না, আমি তো বক্তব্য দেখছি, আমাদের যারা এমপিরা আছেন যারা এর পক্ষে কথা বলছে, আমি তো বিতর্ক এক প্রকার হয়ে গেল যে আমাকে দাঁড়ান আমি খেয়ে নেবো না। আমার বলার বক্তব্য এটাই যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকফ সম্পত্তির জন্য নয়, পার্সিদের ধর্মীয় সম্পত্তি, খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তি, গুরুদুয়ারার সম্পত্তি, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি, যত ধরনের রিলিজিয়াস এন্ডোমেন্ট আছে সেক্ষেত্রে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 প্রযোজ্য ছিল না। এটা অর্ডিনারি অ্যাক্ট, আপনারা সবাই জানি কম বেশি। 12 বছর যে জায়গায় থাকলে সেটা খাতায় কলমে না হলেও তার সত্তার মালিক না, মানে খাতায় কলমে না হলেও সত্তার একটা মালিক সে হয়ে যাচ্ছে। ধর্মীয় কোনো সম্পত্তির উপরে এটা প্রযোজ্য ছিল না, ইভেন ওয়াকফ সম্পত্তির উপরে। নতুন যে আইন নিয়ে এসেছে সেই আইনে ওটা প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 সেকশন ছিল, সেটাকে অমিট করে দিল। তারপরে ওয়াকফ সম্পত্তি এবার বেদখল করার সব থেকে বড় সুযোগ করে দিল। তো এই ধরনের একাধিক জায়গা আছে। এই নিয়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চালাচ্ছি, অনেকে চালাচ্ছেন, অনেকে সাধুবাদ জানায় যারা চালাচ্ছেন। তবে আমাদেরকে এটা নিয়ে আরো বেশি বেশি চর্চা করতে হবে। এটা শুধু ব্যাপারটা মুসলিম ধর্মীয় ব্যাপার নয়,
এটা মুসলিম ধর্মীয় ব্যাপার হিসাবে যদি মুসলমানরাই লড়াই করবে, সংগ্রাম করবে, এটা নয়। এটা একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের আছে সেটাকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ঠিক অপোজিট সাইডে ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদেরকেও আহ্বান করছি আমি, যেটা মাদ্রাসা মসজিদের শুধুমাত্র জায়গা কেড়ে নেওয়া হচ্ছে না। আমি এখানে বক্তব্য নিশ্চিত দিয়েছে যে আমরা নাগরিক হিসাবে এক নাগরিকের অধিকার হনন করা হচ্ছে, অপর নাগরিক নিশ্চিতভাবে দায়িত্বশীল নাগরিক সে চুপ করে বসে থাকতে পারবে না। সে নিশ্চিতভাবে নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সেও প্রতিবাদে সামিল হবে, এবং যাতে প্রতিবাদে সামিল হয়, সে প্রতিবাদে সামিল হয়ে অস্বস্তিকর পরিবেশ না তার জন্য হয়। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের মতো যারা সংগঠন আছে তাদের পক্ষ থেকে বারবার করে ঘোষণা দিচ্ছি, আমরা এই প্রতিবাদে কোনো ধর্মীয় স্লোগান থেকে শুরু করে অন্যান্য এমন কথাবার্তা না হয়ে যায় যাতে আমার পাশে দাঁড়িয়ে অন্যজনের প্রতিবাদ করতে অস্বচ্ছন্দ বোধ করে। যাতে স্বচ্ছন্দ বোধ করে তার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। এখন শুধু দরকার আপনাদের সর্বসম্মতভাবে আমাদের সাথ দিও, আমাদের মিন্স নাগরিকের সাথ দিও। আর নাগরিকের জন্য সাথ দিতে হবে। আজকে সংবিধানের উপর আঘাত আসছে, 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের উপরে, অনুচ্ছেদের উপরে আঘাত আসছে। এটাকে রক্ষা আমাদের করতে হবে। এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে কোন বিবাদ হলে ওয়াকফ ট্রাইব্যুনালে সেটা সমাধান করত, আর আমরা এখন দেখছি তার থেকে বেশি পাওয়ার কেড়ে নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছে। এতদিন চলতো এটা জুডিশিয়াল মাইন্ডে, এটা ওয়াকফ না ওয়াকফ না, আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। আর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কতটা দম আমি অন রেকর্ড বলছি, সেটা আমাদের থেকে ভালো কেউ জানবে না। দক্ষিণ 24 পরগনা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ভোট পরবর্তী হিংসাতে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে, ঈদের দোহাই দিয়ে, যাতে আমরা সংযুক্ত মোর্চা সিপিএম এর শ্রমিক লাহিড়ী স্যারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে যাতে অন্তত মানুষগুলোকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তোমরা একজন ম্যাডাম ছিলেন যে ম্যাডাম ঈদ আসছে, অন্তত এদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন, ম্যাডাম পুজো আসছে, এদেরকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। আচ্ছা, দেখছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের, আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতাদের গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, বাড়ি ফেরানোর ক্ষমতা নেই, সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা ওয়াকফের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন ফিরে যাচ্ছে। ওই জন্য আমরা বিরোধিতা করছি। সংখ্যায় কম, দাবি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুক্তির কাছে তো পারছে না। আমরা দেখছিলাম আমাদের যারা লেফট ফ্রন্ট সহ যাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল, দাঁড়াতে পারেনি তাদের যুক্তি তর্কের কাছে। আর কতক্ষণ বাকি আছে? না, সবার জন্য সুমন টাইম। हमारा सबका प्यारा कन्हैया साहब का भी ताकीद सुनिए, लोग आए हैं। हमारा सीनियर लीडर है मोहम्मद सलीम साहब, उनका भी ताकीद बाकी है। তো আমরা এই জনের বিরোধিতা করছি, কিন্তু একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে যে এটা যে যুক্তি দিয়ে আমাদের সমাজের বৃহত্তর অংশে যারা বসবাস করে, সেটা হিন্দু সমাজ, সেই সমাজের মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে। এটাই যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকফের হয়ে যাবে। এই মৌলালী যুব কেন্দ্রে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ, এটা ওয়াকফের হয়ে যাবে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে বললে নাকি ওয়াকফের হয়ে যাবে। যেখানে ওয়াকফ বোর্ড দাঁড়িয়ে বলবে ওয়াকফের, সেটা হয়ে যাবে। এত পাওয়ার! আর এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ও সুপ্রিম কোর্ট ও পারবে না এটাকে না করতে। যদি এটাই সত্যি হয়, 2022 সালে আমরা একটা আরটিআই করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডে, যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি টোটাল আছে তার ডেটা দেওয়া হোক, এবং কত বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করা যায়নি, ইললিগাল অকুপায়ারদের হাতে আছে। সেই ডেটা অনুযায়ী ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারেনি। যে ওয়াকফ বোর্ডের এত ক্ষমতা, শিয়ালদা স্টেশনে দাঁড়ালে সেটাই ওয়াকফ বোর্ডের হয়ে যাবে, সেই ওয়াকফ বোর্ডের ৭৬,০০০ বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারেনি, তাকে ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, হাইকোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করতে হচ্ছে। এই একটা ভুল ধারণা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকিয়ে দিয়ে
আমাদের সমাজে যে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ বসবাস করে তাদেরকে বুঝিয়ে দিয়ে ভুল বোঝানো হচ্ছে তোমার বাড়ির তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ডের ঝান্ডা লাগিয়ে দেয় ওটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে, সুতরাং এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে তুমি লড়াই করো। সে সহজ সরল আমার হিন্দু ভাই এদের ট্যাপে পড়ে ও বলছে ওয়াকফ বোর্ডই তুলে দেওয়া হোক, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট তো জানতে হবে। ওয়াকফ বোর্ডের কোনো সমস্যা, জমিনে কোনো সমস্যা হলে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হয় ফার্স্ট। অনেক ট্রাইব্যুনাল আছে, চৌধুরী চরণ সিং এর সুপারিশে তৈরি হয়েছিল, অনেক ট্রাইব্যুনাল আছে। তো জাস্ট আমরা মনে করিয়ে দিতে যান, যে সমস্ত ট্রাইব্যুনাল গুলো আছে তাদের নিজস্ব আইন আছে, অ্যাডাপ্ট করেছে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব আইন নাই। সিভিল প্রসিডিওরকে তারা টোটালি মেনটেন করে। আমি তো বলবো অন্যান্য ট্রাইব্যুনালের থেকে অনেক স্টেপ এগিয়ে আছে সেকুলারের, মানে সে সংবিধানকে রক্ষার ক্ষেত্রে নিজস্বতা আছে অন্যান্য ট্রাইব্যুনালে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনাল নিজস্বতা কিছুই রাখেনি, সিভিল প্রসিডিওরটাকে সম্পূর্ণরূপে মানে। কিন্তু এই ক্ষেত্রেও ওয়াকফ ট্রাইব্যুনালের নামে মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি একবার আপনার কোনো অর্ডার করে দিলে হাইকোর্টে যেতে পারা যাবে না, সুপ্রিম কোর্টে যেতে পারা যাবে না, ওই অর্ডারটাই ফাইনাল অর্ডার হবে। কিন্তু ওই ব্যাটাগুলো সংবিধানের 226 কে টোটালি, তাহলে আচ্ছা যার অসুবিধা হচ্ছে আমার সিট খালি আছে এসে বসতে বলুন, চুপ করতে বলুন। আমরা দুঃখিত, এখানে আমরা করতে চাইনি, আমরা করতে চেয়েছিলাম মহাজাতি সদনে। আমরা দুঃখিত আপনাদের কাছে। এখন আমাদের डेमोक्रेसी अवस्था तौलनीते बांग्ला। अभी बंगाल में आप एक प्रोटेस्ट भी करना चाहोगे तो आपको कोर्ट में जाना होगा, कोर्ट से ऑर्डर लेके आपको प्रोटेस्ट करना होगा। ये प्रोग्राम हम यहाँ नहीं करना चाहते थे, हाँ, और यहाँ वॉकअप के प्रोटेस्ट भी आप नहीं कर सकते हो, आपको दिल्ली जाना है, यहाँ पे नहीं करते। ये मिसाइल इंडिया के बाहर है, ममता दीदी का राज है। हम लोग यहाँ करने नहीं चाहते थे, हम लोग महाजाति सदन में हम लोग करना चाहते थे, ওখানে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, আমরা বাধ্য এখানে করলাম। ওখানে প্রায় 1000 এর উপরে মানুষ ধরার ছিল, সেই চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমাদেরকে দায়নি কি করব, আমাদের এখানে করতে হচ্ছে, আমরা দুঃখিত। ये तो शुरुआत अभी शुरू हुई है, आने वाला दिन में अगर मैंने पहले बार बोला जो 12 मतलब नेशनल लेवल का जो पार्टीज है, जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा मोटा पार्टी को लेके साथ में अगर चलने के लिए तैयार है तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है, उसको बरकरार रखना चाहिए। जो আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো। আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে, ল্যাপটপ না মেরে দেয় ভাই, কি বল আমাদের হয়ে যাবে। আচ্ছা থ্যাংক ইউ। ওয়াকফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে সেটাই নাকি ওর উপর আর কোনো যাওয়ার জায়গা নাই। এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে তাদের ছোট মোটো নেতাকে দিয়ে পাড়ায় পাড়ায় বোঝানো হচ্ছে, কিন্তু সংবিধানের 226 সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে কোন ওয়াকফ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, এই প্রভিশন আছে। এরপরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি। যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের,
এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে, সেটা সমাজের বিভিন্ন স্তরে বার্তাটা পাঠান যে না, এই ওয়াকফ নিয়ে এই সমস্যাটাই নয়। অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি, জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি, মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি, প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টি গুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে। আর যে প্রাইম ওয়াকফ প্রপার্টির মধ্যে ওয়াকফ বাই ইউজার 50% ওয়াকফ বাই ইউজার আছে, ওটাকে নেবে প্রথম সরকার। কাগজ তুমি অফ করেছে, কাগজটা নাই, মৌখিক দান হয়েছে। এবার এই মৌখিক দানটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে, সরি আইনের মধ্যে থেকে না আইনের বাইরে থেকে, এটাও চ্যালেঞ্জ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পূর্বপুরুষেরা এবং আপনার পূর্বপুরুষেরা, এই তন্ময় বাবু আপনার পূর্বপুরুষরা মুসলমানদের জন্য ওয়াকফ করে গেছে, সেই আমি ডেটা দেখাতে পারবো। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, কালচার। আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষদের থাকার জন্য অনেক ক্ষেত্রে জায়গা দিয়েছে, মন্দিরের জন্য জায়গা দিয়েছে, শ্মশানের জন্য জায়গা দিয়েছে। আপনার পূর্বপুরুষেরা আমাদের কবরস্থানের জায়গা কম হয়েছে, সংকুলন হচ্ছে না, এরা ওইটা দিয়েছে। এইভাবে আমাদের ভাইচারা ঠিক একইভাবে মৌখিক অফ অনেক করে গিয়েছে। যে টোটাল ভারতবর্ষে 8 লক্ষ একর মতো ওয়াকফ প্রপার্টি আছে, তার 50% ওয়াকফ বাই ইউজার। এটাকে সরাসরি এসে নতুন যে আইন এনেছে অ্যামেন্ডমেন্টে উচ্ছেদ করে এটাকে বন্ধ করে দিয়েছে, অমিট করেছে। কিন্তু বলছে না যে 2025 থেকে অমিট হলো। 2025 এর পর থেকে যারা ওয়াকফ করবে, ওয়াকফ বাই ইউজার কিন্তু আর বৈধ হবে না, আপনাকে রেজিস্টার করতে হবে। 300 বছর, 400 বছর, 500 বছর এবং 1450 বছর আগে ওয়াকফ হয়েছে, ইতিহাস বলছে। সেইগুলোও কিন্তু এখন এর মধ্যে ইনক্লুড করে অ্যাকচুয়াল নিতে চাইছে। নিয়ে কি হবে? কিছু পুঁজিপতিদের আমোদ প্রমোদের জায়গা স্টার হোটেল বানানোর জন্য করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে ওয়াকফের অবধি পড়েছে চোখ, কালকে খ্রিস্টানদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে, তারপরের দিনে শিখ ভাইদের গুরুদুয়ারা রিলিজিয়াস এন্ডাওমেন্ট যেগুলো আছে তার উপরে নজর পড়তে পারে, পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়তে পারে। পরে তো সবার শেষে আসবে কি, এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ আমাদের হিন্দু ভাই, দেবত্ব সম্পত্তির উপরে। এরা জমি হাওর, এদের নজরে এটা পড়েছে। তাই লড়াই আমাদের জমিকে বাঁচানোর লড়াই, যেমন প্রত্যেকটা মানুষের রাইটকে বাঁচানোর লড়াই। তাই আমি অনুরোধ এটাই, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা মিসগাইড হচ্ছে, হিন্দু মুসলমানের লড়াই অনেকে বলার চেষ্টা করছে, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত বিরোধী দলের এমপিরা বক্তব্য রেখেছেন, তার 90 থেকে 95% কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়। এবং সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাডভোকেটরা এই আইনকে যাতে সুপ্রিম কোর্টের মাধ্যমে রদ করা যায়, যে আইনি লড়াই দিচ্ছে, তার মধ্যেও 90 থেকে 95% কিন্তু অ্যাডভোকেট আমার মুসলিম ভাই। তার মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, দলিত আছে, আদিবাসী আছে, শিখ আছে, বিভিন্ন সম্প্রদায়ের আছে। ইভেন সুপ্রিম কোর্টে কেরলের একটা হিন্দু ধর্মীয় সংগঠন মামলা করেছে এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এটা আমাদের মাথায় সকলে রাখা দরকার, যেটা হিন্দু মুসলমানের লড়াই নয়, যেটা আমাদেরকে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসা যাক, আমি আপনি মিডিয়ার মানুষ তাহলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, উত্তর দিয়ে দেবো। আমি বাইরে বেরোচ্ছি, ঠিক আছে, আমার বক্তব্য শেষে আপনি দেবেন। দাদা ওনাকে বলতে দিন, কোশ্চেন উত্তর পর্ব যখন থাকবে তখন থাকবে। এটা অবশ্যই 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 100 বার আপনি করতে পারেন। এটা তো ডেমোক্রেসি, এখানে মোদি রাজও চলছে না আর মমতা রাজও চলছে না, এটা ডেমোক্রেসি। আপনি বলতে পারেন, কিন্তু সবার একটা শালীনতা আছে, সময় আছে, স্থান আছে, কাল আছে, পাত্র আছে। আপনারা দেখতে পেলেন না, সম্মানীয় স্বপন বাবু চেয়ার আমি বসেছিলাম, স্বপন বাবুর বক্তব্য শেষে আমি দেখলাম ফ্রন্ট চেয়ার নাই। এটা স্থান কাল পাত্র হিসাবে আমি এখানের মধ্যে বিধায়ক, আমি চেয়ারে বসে থাকবো, স্বপন বাবু দাঁড়িয়ে বসে থাকবে, এটা স্থান কাল পাত্র হয় না। আমি উঠে দিলাম, ওরা আমার জায়গাটা দিলাম, এটা হওয়া দরকার। বুঝতে পেরেছে? যাক, আসা যাক। আমার অনুরোধ এটাই আপনাদের কাছে, যে লড়াইটা আমাদের সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে সর্বজাতির সর্ববর্ণের মানুষকে যোগদান করতে হবে। আর যদি আমরা মনে করি একটা ভিন্ন ধর্মের মানুষ,
একটা ভিন্ন জাতের মানুষ টার্গেটেড হচ্ছে, ওরা বুঝে নেবে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কার পালা আসছে বোঝা বড় দায় বা বলা বড় কষ্টকর, কিন্তু আসবেই আসবে। কারণ এটা হচ্ছে জমি মাফিয়াদের নজরে পড়েছে। আজ দেখেন আমরা স্বাধীন ভারত পেয়েছি, সংবিধান পেয়েছি, বলার স্বাধীনতা পাচ্ছি, ভোটদানের স্বাধীনতা পাচ্ছি, যদিও বাংলাতে তো আপনার যাওয়ার আগে আপনার ভোট হয়ে যাচ্ছে, সেটাকেও বন্ধ করতে হবে। যতটুকু যা পাচ্ছি আমাদের পূর্বপুরুষের লড়াই করার ফলে। আমাদের পূর্বপুরুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে প্রায় 200 বছর লড়াই করে দেশকে স্বাধীন করেছিল বলেই আজকে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে, সেটা ক্রমশ আমাদেরকে গলা চেপে ধরা হচ্ছে। এটা যদি আমরা সংবিধানের অধিকার, রাইট যেগুলো আছে এবং আমাদের পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানকে যদি যথাযথ আমরা মর্যাদা দিতে পারি, তাহলে আমাদের দরকার এখন তাদের দেখানো পথে চলা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আর আমি মনে করি আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। সেই সময় ইন্টারনেট ছিল না, ফোন ছিল না, কিছুই ছিল না। বাড়ি থেকে বেরিয়েছিল আশফাকুল্লাহ, বাড়ি থেকে ভগৎ সিং বেরিয়েছিল, বাড়ি থেকে আপনার বিনয় বাদল দীনেশ বেরিয়েছিল, বাড়ি থেকে প্রীতিলতারা বেরিয়ে গিয়েছিল। লক্ষ্য রেখেছিল একটাই, দেশকে স্বাধীন করতে হবে। কার সাথে গিয়ে রাজপথে দেখা হবে, লড়াইয়ের ময়দানে দেখা হবে, কে আসছে আমার লড়াই, সেটা তারা কিন্তু ভাবেনি। তারা বেরিয়েছিল, একসাথে সংযুক্ত হয়েছিল। আমরা হাফেজ বিন নিসার আলীকে তিতুমির নামে চিনি। তিনি তিনার সময় 83,000 কৃষককে ঐক্যবদ্ধ করে জোরদার জমিদারদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইন্টারনেট না থাকার পরেও, এত সহজে মানুষের সাথে অ্যাক্সেস না থাকার পরেও, তাহলে আমাদের এখন এত সহজে মানুষের সাথে অ্যাক্সেস থাকার পরেও আমরা কেন এখনো অনেক ক্ষেত্রে চুপ করে বসে আছি? কেন আমরা বলছি না 2023 সালের ফরেস্ট রাইট যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে ওটাকে প্রত্যাহার করানোর জন্য কেন আমরা রাস্তায় নামছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায়? কেন আমরা সরকারকে এই বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছি না 26,000 যে চাকরি বাতিল হয়েছে ওর মধ্যে দুয়াশলা যেগুলো আছে, অবৈধ পন্থা অবলম্বন করে যেগুলো আছে, সেগুলোকে পৃথকীকরণ করে যোগ্যদেরকে এখনো স্কুলে ঢুকাচ্ছে না কেন? এই দাবি নিয়ে কেন আমরা রাখতে পারছি না? আমাদের দৌড় এটা। এবং সাথে সাথে 2025 এই আইন, ওয়াকফ আইন প্রত্যাহার করার জন্য কেন আমরা মাঠে ময়দানে নামতে পারছি না? এবং শ্রম কোড, যে শ্রমিকদেরকে যেভাবে শোষণ করা হচ্ছে, নতুন যে কোড নিয়ে আসছে, এর বিরুদ্ধে আমরা বলিষ্ঠভাবে নামতে পারছি না কেন? কিন্তু আমরা কম বেশি এখানে যারা আছি সবাই শ্রমজীবী মানুষের কথা বলি, শ্রেণী সংগ্রামের কথা বলি, কিন্তু আমাদেরকে আরো বলিষ্ঠভাবে নামতে হবে। এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, অন্যথায় আমাদের চা বাগানের মতো হবে। 2016 থেকে 2023 প্রায় 18 বার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে যে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হতে পারে। এখন তারা 250 টাকা, 250, সব স্কিল লেবার, এখনো তারা ঠিক করতে পারেনি। এর জন্য দায়ী যেমন চা শ্রমিকরা, আমি মনে করবো তার সাথে সাথে দায়ী আমাদের বিরোধী দলের মাথা পেতে নিতে হবে। আমরা সরকারকে বাধ্য করাতে পারিনি, চা শ্রমিকদের শ্রমের মূল্যায়ন ঠিকভাবে করাতে পারিনি। এটাও আত্মসমালোচনা আমি করলাম আমার বক্তব্যে। কেউ আঘাত যদি পেয়ে থাকে আমাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমার বক্তব্যের উপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, এটার আমার পরে তো অনেক বক্তা আছে, আমি বাইরে বার হবো, আমাকে জিজ্ঞাসা করবেন। আমার বলার মধ্যে যদি কিছু ভুল থাকে নিশ্চিতভাবে আপনার কাছ থেকে জেনে সঠিকটা জানবো এবং সঠিকটা মানুষের কাছে পৌঁছাবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, এটা আমি মনে করি। থ্যাংক ইউ।